নিজের অফিসের চেয়ারে বসে থাকা শিখা ফাইলের স্তূপের মধ্যে জড়িয়েছিল যখন তার কাছে ফোন এলো, কিন্তু উল্টো দিক থেকে যে আওয়াজ এলো তা যেন শিখার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিল। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল, হাত পা কাঁপতে লাগলো, মনে হলো যেন পুরো অফিসের ছাদ ঘুরছে। তার শ্বাসের শব্দ সুরেশাজির আওয়াজ ছিল, বৌমা আজ একটু তাড়াতাড়ি চলে এসো, সুলোচনা আসছে, আমার বোন। শুধু এতটুকুই শোনা দরকার ছিল যে শিখার হৃদস্পন্দন রেসের ঘোড়ার মতো দ্রুত ছুটতে শুরু করল। ফোনে শাশুড়িমা তখনও বলে চলেছেন, বৌমা শুনতে পাচ্ছিস তো, আমি বললাম আজ সুলোচনা। শিখা খুব কষ্টে নিজেকে সামলালো, কাপা গলাটা কোনোভাবে স্থির করে বলল, হ্যাঁ মাজি, আমি আসব, কাজ শেষ করে তাড়াতাড়ি আসব। ফোন রেখে সে সেখানেই নিজের চেয়ারে মাথা ধরে ধপ করে বসে পড়ল। হায় রাম, এ কি শুনলাম আমি এইমাত্র? কোন জন্মের শত্রুতা শোধ করা হচ্ছে আমার কাছ থেকে? 6 মাস পর আবার সেই কিয়ামত? সুলোচনা মাসি আমাদের এখানে? শিখা ফিসফিস করে নিজেকে জিজ্ঞেস করল, যেন কোনো ভয়ঙ্কর বাস্তবে বিশ্বাস করার চেষ্টা করছে। সুলোচনা মাসি তো কোনো সাধারণ মানুষ ছিলেন না। শিখা তো তার নাম তুফান, ঝড় রেখেছিল। সেই তুফান যা একবার ঘরে ঢুকলে হাসি খুশি ঘরের শান্তি, আরাম সব কেড়ে নেয় এবং পিছনে ফেলে যায় কেবল ধ্বংস। সুলোচনা মাসির সেই তীরের মতো কথা, তার তীক্ষ্ণ দৃষ্টি এবং পৃথিবীর সব কিছুতে খুঁত খোঁজার তার জন্মগত অভ্যাস শিখার এক এক করে সব মনে পড়তে লাগল। আজ সেই তুফান আরও একবার তার ঘরের দরজায় কড়া নাড়তে যাচ্ছিল। তার চোখের সামনে 6 মাস আগের সেই দিনটি কোনো সিনেমার মতো ঘুরতে লাগল। সেই দিনটি যা তার ভরা সংসারে প্রথম ফাটল ধরিয়েছিল। সেটা ছিল রবিবার সকালের দিকে। শিখা গোলাপি রঙের সিল্কের শাড়িতে সেজেগুজে রান্নাঘরে তাড়াতাড়ি চা ছেঁকে নিচ্ছিল। তার চেহারায় এক অদ্ভুত জেল্লা আর তাড়াহুড়ো দুটোরই মিশ্র ভাব ছিল। আজ তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল, একটি বড় প্রেজেন্টেশন যা তার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত। ঠিক তখনই সুরেশাজি, শিখার শাশুড়ি, নিজের ঘর থেকে বেরোলেন এবং কোনো গোয়েন্দার মতো চুপি চুপি রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। তিনি ঈগলের মতো চোখ ছোট করে রান্নাঘরে দাঁড়ানো নিজের বউকে উপর থেকে নিচে এমনভাবে দেখলেন যেন সে কোনো অপরাধী, আর সুরেশাজি তাকে হাতে নাতে ধরতে এসেছেন। আরে বৌমা, কি ব্যাপার? সকাল সকাল এত সেজগুজে কোথায় যাওয়ার প্রস্তুতি? সুরেশাজির আওয়াজে অবাক হওয়া কম, কটাক্ষ আর সন্দেহ বেশি ছিল। শিখা তার আওয়াজ শুনে ঘাবড়ে গেল, কাপ তুলে বাইরে এলো এবং বলল, ও মাজি, আসলে কথাটা হলো যে... শিখা তার কথা শেষ করতে পারার আগেই সুরেশাজি নিজের মনের ঘোড়াকে পুরো শক্তিতে ছুটিয়ে দিলেন। বৌমার কথা কেটে দিয়ে বললেন, বুঝে গেছি, বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি তোমার। বা ভাই বা, এটা ঠিক তোমার। সপ্তাহের 6 দিন অফিসের চাকরি, আর যেই রবিবার আসে তোমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। ঘর পরিবারের কোনো দায়িত্বের অনুভূতি আছেও কি নেই? শিখা নিজের মধ্যে জেগে ওঠা রাগ আর অপমানের ঢোক গিলল এবং অত্যন্ত শান্ত সুরে সাফাই দিল, না মাজি, বাপের বাড়ি যাচ্ছি না। আজ আমাকে অফিস যেতে হবে, একটা খুব জরুরি মিটিং আছে। বস সব কর্মচারীকে ডেকেছেন, রবিবার অফিস। সুরেশাজির মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল, যেন তিনি কোনো অঘটন হওয়ার কথা শুনেছেন। কোনো নিয়ম কানুন, কোনো নীতি আছে কি নেই তোমার অফিসের? ডেকেছে তো ডাকতে থাকুক, তোমার আজ অফিস যাওয়ার কোনো দরকার নেই। স্পষ্ট বলে দাও তোমার বসকে যে আজ রবিবার আর তুমি আসতে পারবে না। শিখা অত্যন্ত নরম এবং ধৈর্য সহকারে বোঝানোর আরও একটি চেষ্টা করল, মাফ করবেন মাজি, কিন্তু আমার যাওয়া খুব জরুরি। কাল রাতে বসের ফোন এসেছিল, কোম্পানির কিছু বড় অফিসার বিদেশ থেকে আসছেন, যাদের প্রোগ্রাম হঠাৎ বদলে গেছে। যে মিটিং সোমবার হওয়ার কথা ছিল সেটা আজই রাখা হয়েছে, এবং প্রেজেন্টেশনটা আমাকেই দিতে হবে। এটা আমার কেরিয়ারের প্রশ্ন মাজি। সুরেশাজি আর কিছু বলার আগেই শিখা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না মাজি, আমি আপনাদের সবার জন্য আলুর পরোটা বানিয়ে রেখেছি। তরকারি বানানোর সময় পাইনি, তবে রাতে দই জমিয়ে রেখেছিলাম, ফ্রিজে রাখা আছে। আপনারা সবাই আরাম করে জলখাবার খেয়ে নেবেন। কিন্তু সুরেশাজির রাগ তখন সপ্তমে চড়ে আছে। তিনি শিখার কোনো যুক্তি শোনার মেজাজে ছিলেন না। তোর পরোটার দই নিয়ে আমি কি করব বৌমা, আচার দেব? তিনি প্রায় রেগে গিয়েই বললেন, আমি 2 দিন আগেই তোকে বলেছিলাম না আজ সুলোচনা আসছে, আমার বোন। ভুলে গেছিস নাকি ইচ্ছা করে না জানার ভান করছিস? এ কথা শোনা মাত্রই শিখার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হতভম্ব হয়ে গেল। অফিসের কাজের চাপ আর সারাদিনের দৌড়ঝাঁপে সে এই গুরুত্বপূর্ণ কথাটি একেবারেই ভুলে গিয়েছিল যে আজ তার তুফানি মাসি শাশুড়ি সুলোচনা বাড়িতে আসতে চলেছেন। ওহ, তাহলে এই ব্যাপার। আজ শাশুড়ি মায়ের রাগ সপ্তমে চড়ে আছে, কারণ তার প্রিয় বোনের আপ্যায়নের জন্য আমি ঘরে উপস্থিত থাকব না।
সারা দুনিয়া একদিকে আর সুলোচনা মাসি একদিকে। শিখা মনে মনে বিড়বিড় করল। তার মন ডুবে যাচ্ছিল। কি হলো, সাপ শুকে গেছে নাকি? সুরেশাজি কড়া গলায় বললেন। মাজি, ওটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কাজের এত চাপ ছিল যে জানি না কিভাবে। শিখা তোতলাতে তোতলাতে একজন অপরাধীর মতো বলল, আরে তোমার তো নিজের অফিস, নিজের উন্নতি আর নিজের কেরিয়ার ছাড়া আর কিছু মনে থাকেও বা কোথায়? এখন ফোন করো তোমার বসকে আর স্পষ্ট বলে দাও সে তুমি যাচ্ছ না। সুরেশাজি তার শেষ ফরমান শুনিয়ে দিলেন। না মাজি, দয়া করে বোঝার চেষ্টা করুন, আমি এটা করতে পারবো না। আজকের প্রেজেন্টেশন আমার কেরিয়ারের জন্য খুব বেশি জরুরি। অনেক কষ্টে বছরের পর বছর পরিশ্রমের পর আমি এই সুযোগটা পেয়েছি। শিখার বলায় অসহায়তার বিবশতা ছিল। সুরেশাজির আগের সঙ্গে একটা গভীর শ্বাস নিলেন এবং যেই না আরও কিছু কটু কথা বলার জন্য মুখ খুললেন, ঠিক তখনই পেছন থেকে একটা মৃদু কিন্তু কঠোর ও প্রভাবশালী আওয়াজ শোনা গেল। কি সুরেশা, তুমিও কি সকাল সকাল কোনো ঝগড়ুটে মহিলার মতো শুরু হয়ে গেলে? শিখার শ্বশুর শ্যামলালজি রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, তার হাতে খবরের কাগজ আর মুখে বিরক্তি। তিনি সবকিছুই শুনেছিলেন। বৌমার যাওয়া জরুরি তো যেতে দাও। একদিন কি তুমি ঘরের কাজ করতে পারো না? বৌমা তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। পেছনে সব সামলে নেওয়া হবে, চিন্তা করো না। শিখার এমনিতেই অফিসের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল। শ্বশুরমশাই সবুজ সংকেত পেতেই সে স্বস্তির একটা গভীর শ্বাস নিল। সে সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে পা বাড়ালো, নিজের ল্যাপটপ ব্যাগ নিল এবং একবার ঘুরে কৃতজ্ঞতা ভরা সুরে বলল, থ্যাংক ইউ পাপাজি, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। জবাবে শ্যামলালজি মুচকি হেসে মাথা নাড়লেন এবং একজন বাবার মতো বললেন, মন দিয়ে কাজ করো বেটা, বাকি ঘরের কোনো চিন্তা করার দরকার নেই। শিখা যেন কোনো ঝড় থেকে পালিয়ে আসা হরিণীর মতো দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর রান্নাঘর এক অদ্ভুত ভারী নীরবতা ছেয়ে গেল। সুরেশাজি তখনও ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের স্বামীকে দেখলেন এবং রেগে গিয়ে বললেন, খুব পক্ষ নিয়ে থাকেন আপনি নিজের এই আড়রের বৌমার। আপনিই ওকে এত মাথায় তুলে রেখেছেন, দেখুন তো কিভাবে ফরমান শুনিয়ে চলে গেল। শ্যামলালজি হাসলেন এবং খবরের কাগজ খুলতে খুলতে পাশে চেয়ারে বসে বললেন, সুরেশা, একটু বুঝে শুনে কাজ করো। বৌমা চাকরি করে, তার নিজের কিছু বাধ্যবাধকতা আছে। সে তোমার বা আমার মতো নিজের ইচ্ছের মালকিন নয়। ওপর থেকে যেমন অর্ডার পাবে তেমনই তাকে কাজ করতে হবে। এটা তো আর সরকারি চাকরি নয় যেখানে রবিবারের ছুটি নিশ্চিত। উপরন্তু বেচারির সকালে সূর্য ওঠার আগেই ওঠে এবং রাতের অন্ধকার পর্যন্ত ঘর আর অফিসের মাঝে যাতার মতো পেশন হতে থাকে। আর তুমি কিনা সকাল সকাল তাকে গঞ্জনা দিতে শুরু করেছ। অবশ্য আমার যতটুকু মনে পড়ে, আজ পর্যন্ত তো আমি তোমাকে সবসময় বৌমার সঙ্গ দিতেই দেখেছি, ঘরের কাজে তাকে সাহায্য করতে দেখেছি। তাহলে আজ হঠাৎ ওর উপর এত রাগ কেন? শুধু এই কারণে যে সুলোচনা আসছে? শ্যামলালজির যুক্তিসঙ্গত কথাগুলো যেন সুরেশার রাগের আগুনে ঠান্ডা জলের ছিটে দিল। তার কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ হয়ে গেল। কিছুক্ষণ তিনি চুপ থাকলেন, তারপরও যেন নিজের মনের ভার হালকা করার চেষ্টায় বললেন, হ্যাঁ, আমি তার বাধ্যবাধকতা বুঝি, আমি তাকে সঙ্গও দিই, কিন্তু আপনিও তো আপনার বোন সুলোচনাকে জানেন। তাকে দেখলে কত খারাপ লাগবে যে তার আসার খবর থাকা সত্ত্বেও বৌমা বাড়িতে থাকলো না। সে কি ভাববে? আমার তো অপমান হয়ে যাবে যে দেখো, রবিবার হওয়া সত্ত্বেও বৌমা তো দিমাগ করে অফিসে গেছে আর বেচারি বুড়ি শাশুড়ি এখানে রান্নাঘরে খাটছে। শ্যামলালজি খবরের কাগজটি একপাশে রাখলেন এবং হেসে বললেন, আরে বাবা, লোকের চিন্তা ছাড়ো আর কাজের কথা ভাবো। সুলোচনা আসার আগেই আমরা সব তৈরি করে ফেলি। চলো, আজ অনেক বছর পর আমরা দুজন একসঙ্গে রান্না করি। তুমি তরকারির জন্য পেঁয়াজ টমেটোর ফোড়ন তৈরি করো, আমি সবজি কাটছি। সুলোচনা আসা পর্যন্ত রাজকীয় খাবার তৈরি থাকবে। দুজনে মিলে করলে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমার ক্লান্তিও অনুভব হবে না। সুরেশাজি অবাক হয়ে তার দিকে তাকালেন, যেন তার নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আপনি আপনি সবজি কাটবেন? আপনার এই খবরের কাগজ আর নিউজ চ্যানেল থেকে ফুরসত আছে? এই নাও, রেখে দিলাম আমি খবরের কাগজ। শ্যামলালজি খবরের কাগজটি ভাঁজ করে টেবিলের ওপর রাখতে রাখতে বললেন এবং উঠে দাঁড়ালেন। এবার তাড়াতাড়ি বলে দাও ম্যাডামজি, কোন কোন সবজি কাটতে হবে? সুরেশাজি প্রথমে নিজের স্বামীকে আর চোখে দেখলেন, তারপর তার ঠোঁটে একটি হালকা দুষ্ট হাসির রেখা ফুটে উঠল। বছরের পর বছর পর আজ তারা দুজন একসঙ্গে রান্নাঘরে কাজ করতে চলেছেন। এই ভাবনাটাই তার মনকে এক মিষ্টি সুরসুরিতে ভরে দিল। অল্প কিছুক্ষণ পরেই রান্নাঘরের দৃশ্য দেখার মতো ছিল। শ্যামলালজি বড়ই শান্তভাবে সবজি কাটছিলেন আর সুরেশাজি গ্যাসের উপর তরকারির জন্য ফোড়ন ভাজছিলেন।
রান্নাঘরে মশলার সুগন্ধ আর তাদের হালকা ফুলকা খুনসুতি আর হাসির আওয়াজ মিলেমিশে যাচ্ছিল। একটু নুন চেখে দেখবেন, কম তো হয়নি। সব তৈরি করার পর সুরেশাজি একটি ছোট চামচ শ্যামলালজির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আরে বাহ, তোমার বানানো তরকারিতে কখনো কিছু এদিক ওদিক হতে পারে নাকি? শ্যামলালজি হাসতে হাসতে বললেন এবং তরকারিটি চেখে দেখলেন। স্বাদ জিভে আসতেই তার চোখ ঝলসে উঠল। বাহ সুরেশা, কি দারুণ! তোমার হাতে তো আজও সেই জাদু আছে, মন চায় এই হাত দুটো চুমু খাই। সুরেশাজির খিলখিল করা হাসি পুরো রান্নাঘরে প্রতিধ্বনিত হল। তিনি আদর করে শ্যামলালজির কাঁধে একটা চাপড় মেরে বললেন, বুড়ো বয়সেও সিনেমার মতো কথা বলতে ছাড়েন না। আপনি কি বুড়ো হয়ে গেছেন? এবার তো শুধরে যান। তাতে কি হলো শ্রীমতীজি? শ্যামলালজি ও নাটকীয় ভঙ্গিতে বললেন, আমাদের জীবনও তো একটা সুপারহিট সিনেমাই, যেখানে ড্রামা আছে, ইমোশন আছে, রোম্যান্স আছে, আর তোমার মতো সুন্দরী হিরোইন। সুরেশাজি লজ্জায় হেসে উঠলেন। তার মুখ আনন্দ আর সন্তুষ্টিতে ভরে গেল। ঠিক তখনই বাইরে একটি অটো থামার কর্কশ শব্দ এলো। এই নাও, মনে হচ্ছে ভিলেনের আন্ট্রিও হয়ে গেল। শ্যামলালজি হাসতে হাসতে আস্তে করে বললেন। তার কথা শুনে সুরেশাজির ভ্রু এক মুহূর্তের জন্য কুঁচকে গেল, কিন্তু বোন দরজায় ছিল, তাই তিনি চুপচাপ নিজের মুখে একটি আনুষ্ঠানিক হাসি ছড়িয়ে বাইরের দিকে এগিয়ে গেলেন। সুলোচনাজি অটো থেকে নামলেন। সেই একই দাপুটে ভঙ্গি, সেই একই বেপরোনা চলন, আর ঠোঁটে সেই চেনা ব্যঙ্গাত্মক হাসি। সবুজ রঙের ঝকঝকে শাড়ি, উঁচু খোপা আর হাতে একটি ভারী ব্যাগ। তার মুখে আত্মবিশ্বাস ছিল। এসো এসো সুলোচনা, তোমারই অপেক্ষা করছিলাম। সুরেশাজি উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং দুই বোন গলা জড়িয়ে ধরলেন। সফর ঠিকঠাক ছিল তো? আরে কি বলবো, অটোওয়ালা তো পুরো শহরের চক্কর খাইয়ে দিল, কোথায় কোথায় না ঘোরালো আমাকে। ক্লান্ত হয়ে গেছি এখন তো। সুলোচনা আসতেই অভিযোগের ঝুড়ি খুলে দিলেন। শ্যামলালজি সুলোচনার ব্যাগ নিলেন এবং তিনজন ভেতরে এলেন। সুলোচনা ঘরে ঢুকেই প্রথমে তার তীক্ষ্ণ দৃষ্টি চারদিকে এমনভাবে ঘোরালেন যেন কোনো আয়কর অফিসার তল্লাশি করতে এসেছেন এবং প্রতিটি কোণে খুঁজছেন। যাই হোক সুরেশা, ঘরটা তো তুমি খুব সুন্দর সামলে রেখেছ। সুলোচনা প্রশংসা তো করলেন, কিন্তু তার চোখ তখনও কাউকে খুঁজছিল। সুরেশা সামান্য বানানো হাসি দিলেন। আরে বোন, এখন তো বৌমাই সব সামলায়, আমি তো এখন আরাম করি। সেই সময় সুলোচনার নজর বৌমার ঘরের দিকে গেল, যার দরজা বন্ধ ছিল। তার ভ্রু বেঁকে গেল। আরে তোর বৌমা কোথায়, দেখতে পাচ্ছি না? সুলোচনা তার জোরালো আওয়াজে জিজ্ঞেস করলেন, যেন তিনি আগেই কোনো বড় গণ্ডগোলের আভাস পেয়ে গেছেন। সুরেশাজি একটা গভীর শ্বাস নিলেন এবং একটু লজ্জিত হয়ে নিজের আওয়াজকে যতদূর সম্ভব করুণ করে বললেন, আর কি বলবো সুলোচনা, চাকরি করে তো সে। আজ রবিবার, তাও অফিসের লোকেরা তাকে ডেকে নিয়েছে। রবিবার? তিনি এমন অবাক হয়ে বললেন যেন তিনি পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছেন। ঠিক সেই সময় শিখার স্বামী অমিত তাদের 4 বছরের ছেলে বান্টিকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে এলো। আরে অমিত বেটা, এসো। সুলোচনা তাকে আশীর্বাদ দিলেন। তারপর নিজের অবাক হওয়া বজায় রেখে বললেন, আজ রবিবারও তোর বউ অফিসে গেছে? এ আবার কি কথা? অমিত উদাসীনভাবে কাঁধ ঝাঁকালো। আর কি করব মাসি, প্রাইভেট চাকরি, সরকারি তো আর নয়। ছুটির দিনেও কখনো কখনো অফিসে ডেকে নেয়, আর কর্মচারীদের তো হুকুম মানতেই হয়। সুলোচনা বিরক্তি নিয়ে মাথা নাড়লেন। আহ, আমি তো তোমাদের সবার সঙ্গে দেখা করতে, হাসতে, কথা বলতে এসেছিলাম। বৌমা ছাড়া তো সবটাই অসম্পূর্ণ লাগবে। সুরেশা হেসে পরিবেশটা হালকা করার চেষ্টা করলেন। আরে বোন, আমরা তো আছি, বসে মন ভরে গল্প করব। তাছাড়া বৌমা বলছিল যে সে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু সুরেশা, বৌমা যদি নাই থাকে তাহলে রান্না কে করবে? আর এটা বলো না যে বাইরে থেকে আনিয়ে নেবে। বাইরের সেই তেল মশলা দেয়া পচা গলা খাবার আমি খাই না, না পেট মানে না শরীর। সুলোচনা আগেই নিজের ফরমান শুনিয়ে দিলেন। সুরেশের সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে জবাব দিলেন, আরে কে বলছে বাইরে থেকে আনতে? বৌমা সকালেই সব রান্না করে গেছে, সে জানতো যে তুমি আসছ। ও আচ্ছা। সুলোচনার চোখে স্বস্তির ঝিলিক এলো। তাহলে ঠিক আছে, আমার তো খিদেতে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও। সুরেশাজি আর শ্যামলালজি তৎপরতা দেখালেন। কিছুক্ষণ পরেই ডাইনিং টেবিলে খাবার সাজানো হলো। আলু ফুলকপির সুস্বাদু তরকারি, মশলায় সুরভিত ডাল এবং সঙ্গে আমের চটপটা আচার। সুরেশাজি গরম গরম রুটি সেকে সবাইকে পরিবেশন করতে লাগলেন।
সুলোচনা একটি অভিজ্ঞ দৃষ্টিতে খাবারের দিকে তাকালেন এবং প্রশংসা করে বললেন, বাহ, খাবার তো খুব চমৎকার লাগছে, বৌমা বানিয়েছে, তাই স্বাদও নিশ্চয় ভালো হবে। তিনজন টেবিলের চারপাশে বসে পড়লেন। সুলোচনা প্রথম গ্রাস মুখে নিলেন এবং তার চোখ এক মুহূর্তের জন্য আনন্দে বন্ধ হয়ে গেল। খাওয়ার টেবিলে কিছুক্ষণ হালকা নীরবতা বিরাজ করছিল। এক গ্রাস আর এক গ্রাস চিবোতে চিবোতে সুলোচনা হঠাৎ থমকে গেলেন। তার হাত শূন্যে থেমে গেল এবং তার সন্দেহ ভরা দৃষ্টি সুরেশার দিকে স্থির হল। একটা কথা জিজ্ঞেস করব সুরেশা? হ্যাঁ, জিজ্ঞেস কর না বোন, কি ব্যাপার? সত্যি করে বলতো, এই সব বৌমা বানিয়েছে? সুরেশার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, যেন কোনো চোরকে হাতে নাতে ধরা হয়েছে। কিছুক্ষণের জন্য তার মুখ থেকে কোনো জবাবই বেরোল না। তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বৌমাই তো বানিয়েছে। সকাল সকাল আমার ওঠার আগেই বানিয়ে গিয়েছিল। সুলোচনা তার ভ্রু বাঁকিয়ে বললেন, আমার সঙ্গে মিথ্যে বলছিস? নিজের বোন সুলোচনার সঙ্গে? তার চোখ গভীরভাবে সুরেশার মুখ পড়ছিল, এক একটি অভিব্যক্তি মাপছিল। তোর বোন আমি সুরেশা, কোনো বাইরের লোক তো নই। তোর হাতের স্বাদ চিনতে পারবো না নাকি? এই তরকারি, এই ডাল, এই সব তোরই বানানো। ঘামের ফোঁটা সুরেশাজির কপালে চকচক করতে লাগল। তিনি একটি ফ্যাকাশে হাসি নিয়ে তার স্বামীর দিকে তাকালেন এবং বললেন, দেখেছেন, বলেছিলাম না আমি, সুলোচনা ঠিকই ধরে ফেলবে যে এই রান্না আমি করেছি। ওর জিভে তো আমার হাতের স্বাদ মিশে আছে। শ্যামলালজিও হেসে উঠলেন এবং এই নাটকটিকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ ভাই, মানতে হলো তোমাদের বোনদের ভালোবাসাকে। সত্যিই কত ভালোভাবে চেনো তোমরা একে অপরকে। তোমাদের দুজনের তো কোনো জবাবই নেই। সুলোচনা একজন বিজয়ীর মতো হাসি ছড়ালেন, যেন তিনি কোনো বিরাট ধাঁধার সমাধান করে ফেলেছেন, আর তারপর শান দিয়ে খাবার খেতে মনোযোগ দিলেন। খাবার শেষ হলো। শ্যামলালজি আর অমিত দুজনেই কোনো না কোনো অজুহাতে বাড়ি থেকে বাইরে চলে গেলেন, যাতে দুই বোন নিজেদের কথা আরাম করে বলার পুরো সুযোগ পান। সুরেশাজি এঁটো বাসন তুলে রান্নাঘরে রাখতে গেলেন, তো সুলোচনাও যেন ছায়ার মতো তার পিছনে পিছনে এলেন। যাই হোক সুরেশা, তোর সত্যি মনে হয় না যে তুই তোর বৌমাকে একটু বেশিই ছাড় আর স্বাধীনতা দিয়ে রেখেছিস? এমন কি বিপদ এসেছিল যে আজ এই দিনে সে বাড়িতে থাকতে পারল না? সুলোচনা কথার বিষাক্ত ধারা শুরু করলেন। সুরেশা হেসে কথাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আরে যেতে যে বোন, ঠিক আছে তো, কোনো ব্যাপার না। কিন্তু সুলোচনা কথা এড়িয়ে যাওয়া মেনে নিতে রাজি ছিলেন না। ঠিক আছে? আরে কি যে ঠিক আছে? যদি বৌমা সংসারই না সামলাতে পারে, তাহলে এমন শিক্ষিত উপার্জনক্ষম বৌমার লাভ কি? আমি তো আমার ছেলেদের বিয়ের আগেই স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমার ঘর সামলানো, শ্বশুর শাশুড়ির সেবা করার মতো বউ চাই, চাকরি করা ম্যাডাম সাহেব নয়। এখন দেখ, দুই বৌমাই পুরো ঘর সামলায়। আমার এক আওয়াজে দুজনই হ্যামাজি হ্যামাজি করতে করতে আমার প্রতিটি হুকুম পালন করে। আমি তো রানীর মতো বসে আরাম করি। সারা জীবন তো আমরা কাজই করলাম, এখন এই বয়সেও যদি আমাদেরই রান্নাঘরে পেছন হতে হয়, তাহলে বৌমা আনার লাভ কি? সুরেশাজি গভীর শ্বাস নিলেন এবং নিজের বৌমার পক্ষ নিয়ে শান্তস্বরে বললেন, আরে সুলোচনা, এমন কথা নয়, আমার বৌমাও কম নয়। যতক্ষণ বাড়িতে থাকে পুরো ঘর সামলায়, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করে, ঘরের কাজও করে এবং বাইরে গিয়ে রোজগারও করে। সবচেয়ে বড় কথা, খুব সংস্কৃতিমান। যদি কখনো আমি রাগের মাথায় বকাও দিই, তো চুপচাপ মাথা নিচু করে শুনে নেয়, উল্টে কখনো জবাব দেয় না। এ কথা বলার সময় সুরেশার মুখে একটি সত্যিকারের গর্বিত হাসি ফুটে উঠল, কিন্তু সুরেশার মুখ থেকে বৌমার প্রশংসা সুলোচনার গলা দিয়ে নামল না। তিনি চট করে বললেন, কিন্তু এইসবে তোর কি লাভ বোন? সে থাকেই বা কতক্ষণ বাড়িতে, যে ঘর সামলাবে? সারাদিন তো বাইরে ফুর্তি করে, আর তোকে এই বুড়ো বয়সে রান্নাঘরে ঠেলে দিয়েছে। এটা কেমন বুদ্ধিমানের কাজ? কথা বলার ফাঁকে সুরেশাজি রান্নাঘরে বাসন নিয়ে গেলেন। সুলোচনাও পিছন পিছন এলেন এবং সিঙ্কে রাখা বাসনের স্তূপ দেখে হতবাক হয়ে গেলেন। আচ্ছা, এখন এই বাসনও তুই ধুবি? সুরেশা সহজভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আজ কাজের মাসি আসবে না, তাই বাসনও আমাকেই ধুতে হবে। সুলোচনার মুখে বিরক্তি আরও গভীর হলো। আর তোর বইমারানি কি করবে? তোর হাতের বানানো খাবার খাবে, আর তুই পরিষ্কার পরিচ্ছন্নতাও করবি? আরে বাহ, এই হিসেবে তো তোর বৌমা নয়, তুই নিজের বৌমার চাকরি করছিস, তার পরিচারিকা হয়ে গেছিস। আরে না, আমি কেন বৌমার চাকরি করব? এটা তো নিজের ঘর, নিজের কাজ।
সুরেশা নিজের সাফাই দিলেন। সুলোচনা একটি বিষাক্ত কটাক্ষ ছুড়লেন। বাহ, আমার সরল বোন, কি সুন্দর লোকা বানিয়ে রেখেছে তোর বৌমা তোকে। ভুলিস না তুই সুলোচনার বোন। আদেশ দিতে শেখ, হুকুম করতে শেখ, চাকরি করতে নয়। বলে দে নিজের বৌমা কি এখন অনেক হয়েছে সেবা, কাল থেকে বাড়িতে বসে ঘর সামলাক। সুরেশাজি হেসে বললেন, আহ, এমনভাবে বলছিস যেন আমি বললাম আরও মেনে নিল। শিখা কোনো অবস্থাতেই তার চাকরি ছাড়বে না। তার ওপর টাকা রোজগার করার এগিয়ে যাওয়ার ভূত চেপে আছে। এ কথা শোনা মাত্রই সুলোচনা নিজের মাথা ধরলেন। হে ভগবান, তাহলে এমন মেয়েকে বউ করে এনেছিলি কেন? তুই তো নিজের হাতে নিজের জীবন নষ্ট করলি সুরেশা। তুই তো বেঁচে থাকতে থাকতেই নরক ভোগ করবি। না সুলোচনা, এমন কথা নয়, আমার বৌমা খুব ভালো। সুরেশা আবার প্রতিবাদ করার চেষ্টা করলেন। বোন, একজন মহিলার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো ঘরের কাজ। যদি সে ঘর সামলাতে না পারে, নিজের স্বামী আর সন্তানদের গরম গরম খাবার খাওয়াতে না পারে, তাহলে তার নারী জন্মের লাভ কি? তার সমস্ত পড়াশোনা, সমস্ত রোজগারই বেকার। সুরেশার হাসি ধীরে ধীরে ম্লান হতে লাগল। সুলোচনা কি ঠিক বলছে? তার মনে সন্দেহ আর অসন্তোষের একটা হালকা বীজ রোপণ হতে শুরু করেছিল। তিনি চুপ থাকলেন, শুধু মেশিনের মতো মাথা নেড়ে সুলোচনার কথা শুনতে থাকলেন। সুলোচনা তার এই নীরবতাকে নিজের জয় ভাবলেন এবং তার বিষাক্ত কথাগুলো তার কান আর মস্তিষ্কে ঢালতে থাকলেন। সন্ধে হয়ে গিয়েছিল। সুলোচনা ঘড়ির দিকে তাকালেন এবং একটি বিজয়ী হাসির সাথে বললেন, তুই তো বলছিলি তোর বৌমা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এখন তো আমার যাবার সময় হয়ে গেল। কোথায় সে মহারানী? এখনও বাড়ি ফেরেনি। সকাল থেকে সুলোচনার কথাগুলো সুরেশার মনে গভীরভাবে গেঁথে যাচ্ছিল। আর এখন শিখার এই দেরি সেই জ্বলন্ত আগুনে ঘিয়ের কাজ করল। ঠিক সেই সময় ডোরবেল বাজল। দরজা খুলতেই শিখা ভেতরে এলো। তার কপালে ঘাম, চুল কিছুটা এলোমেলো এবং চোখে সারাদিনের গভীর ক্লান্তি। কিন্তু তার চেহারায় ছিল জয়ের, সাফল্যের এক ঝলক। ঢুকেই সে হেসে বলল, মাঝি, প্রেজেন্টেশন খুব দারুণ হয়েছে। বস সবার সামনে আমার খুব প্রশংসা করেছেন। প্রমোশনের পুরো সুযোগ আছে। তারপর সে সুলোচনার দিকে তাকালো এবং ঝুঁকে সম্মান সহকারে তার পা ছুল। সুলোচনা শিখাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখলেন। তিনি তার প্রতিটি আচরণ মেপে দেখছিলেন। তারপর একটি অত্যন্ত অভিযোগমূলক এবং অপমানজনক সুরে বললেন, বাহ শিখা বৌমা, বাড়িতে মেহমান এসেছেন, শাশুড়ি বেচারি সকাল থেকে কাজে ব্যস্ত, আর তোমার নিজের চাকরি আর প্রমোশনের চিন্তা। কি দারুণ! শিখার প্রফুল্ল মুখ এক মুহূর্তে শুকিয়ে গেল। সে সাফাই দেওয়ার চেষ্টা করে বলল, না মাসিজি, এমন কথা নয়, আজ একটা খুব জরুরি মিটিং ছিল তাই। কিন্তু সুলোচনা নির্মমভাবে তার কথা কেটে দিলেন। থাক বৌমা, নিজের চাকরির জন্য এত কি নেশা যে তুমি নিজের ঘরের, নিজের পরিবারের দায়িত্বগুলোই ভুলে যাবে? তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি প্রথমে একজন মহিলা, একজন স্ত্রী, একজন বৌমা, আর পরে কোনো কোম্পানির কর্মচারী। আর একজন মহিলার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ধর্ম হলো নিজের ঘর সামলানো, নিজের পরিবারকে জুড়ে রাখা। কিন্তু তুমি তো নিজের প্রথম পরীক্ষাতেই ফেল হয়ে গেলে। শিখা স্তব্ধ, অপমানিত এবং নির্বাক হয়ে রইল। এর আগে যে সে কিছু বলতে পারে, সুলোচনা নিজের ব্যাগ নিলেন এবং বললেন, চলো এখন আমি চলি। যাওয়ার আগে তিনি সুরেশার কানে বিষের শেষ ডোজ ঢেলে দিয়ে বললেন, থাক সুরেশা, তুই তোর প্রিয় বৌমার সেবা কর, তাকে জল দে, খাবার দে। দেখ তো, বেচারি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে এসেছে। এতটুকু বলেই সুলোচনা তো চলে গেলেন, কিন্তু তার কথার বিষ এবং তার চিন্তার ভাইরাস সুরেশার মন আর মস্তিষ্কে রেখে গেলেন। সেই রাতে সুরেশাজির এক মুহূর্তের জন্যই ঘুম এলো না। তার বারবার সুলোচনার কথা মনে পড়ছিল। তার মনে হতে লাগলো যে হয়তো তার সঙ্গে সত্যিই খুব ভুল হচ্ছে। শিখার নিজের দায়িত্বগুলো বোঝা উচিত। অবশেষে বৌমারা ঘরের কাজ আর সেবার জন্যেই তো থাকে। সেই রাতে অন্ধকারে তিনি একটি কঠিন এবং অটল সিদ্ধান্ত নিলেন। আর নয় আপোষ। তিনি যে কোনো মূল্যেই তার বৌমার এই অহংকারী চাকরি ছাড়িয়েই ছাড়বেন। পরের দিন থেকেই সেই হাসি খুশি ঘরের পরিবেশ যেন গ্রহণ লাগা চাঁদির মতো বদলাতে শুরু করল। সুরেশাজির ব্যবহার শিখার জন্য পুরোপুরি বদলে গেল। আগে তিনি কখনো কখনো আদর করে রান্নাঘরে শিখাকে সাহায্য করতেন। এখন তিনি রান্নাঘরের দিকে তাকানোই বন্ধ করে দিলেন। ছোট বড় সব কাজ, ঝাড়ু মোছা থেকে শুরু করে রান্না করা আর বাসন মাজা পর্যন্ত সব কিছু এখন শিখার কাঁধে এসে পড়ল। এক সন্ধ্যায় যখন শিখা অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল, তখন দরজা খুলতেই অমিতের আওয়াজ প্রতিধ্বনিত হল, যে সোফার উপর রাজার মতো শুয়ে নিজের ফোনে মগ্ন ছিল। আরে শিখা, কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার পথ দেখছি। এক কাপ চায়ের জন্য অপেক্ষা করতে করতে প্রাণ বেরিয়ে গেল। শিখা চমকে অমিতের দিকে তাকালো। সে কিছু বলার আগেই সুরেশাজি নিজের ঘর থেকে কোনো ঝড়ের মতো বাইরে এলেন। থাক থাক, এই অফিসের বাহানা পরে শোনাবে। আগে গিয়ে আমার ছেলের জন্য এক কাপ দারুণ চা বানাও। বেচারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে। শিখার হৃদয়ে যেন কেউ মুঠোর মধ্যে চেপে ধরেছিল। এমন বেদনাদায়ক অনুভূতি হলো। মাঝির এই কঠোর বিধে যাওয়া আওয়াজ তার হৃদয়ে কাঁটার মতো বিধে গেল।
সে চুপচাপ একজন পরাজিত সৈনিকের মতো নিজের ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। রাতের খাবার বানানো থেকে শুরু করে সবাইকে পরিবেশন করা এবং তারপর রাত 11টা পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করা পর্যন্ত সবকিছুই তারই দায়িত্বে ছিল। অবশেষে যখন সে নিজের ঘরে বিছানায় ধপাস করে পড়ল, তখন ক্লান্তির চোটে সে বুঝতেই পারল না যে কখন তার চোখ লেগে গেছে। কিছুদিন এভাবেই কোনো দুঃস্বপ্নের মতো কেটে গেল। একদিন সকালে শিখা উঠে দেখল যে তার ছেলে বান্টি বিছানায় অস্থিরভাবে পাশ ফিরছে। তার মুখ জ্বরে লাল হয়ে আছে। থার্মোমিটার লাগালো তো 102 ডিগ্রি জ্বর। শিখার বুক কেঁপে উঠল। সে অমিতকে ছুটি নিতে বলল তো সে সোজাসুজি মানা করে দিল যে আজ তার জরুরি মিটিং আছে। শেষমেশ শিখাকেই বাড়িতে থাকতে হলো। সে অফিসে বাড়ি থেকে কাজের জন্য মেল করল তো বসের কঠিন জবাব এলো, কাজ কোনো অবস্থাতেই অসম্পূর্ণ থাকা চলবে না শিখা। আজ সন্ধ্যার মধ্যে ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাতেই হবে শিখা। শিখা বান্টিকে ওষুধ দিয়ে ঘুম পাড়ালো এবং নিজের ল্যাপটপ নিয়ে বাইরে এলো। সুরেশাজি লবিতে আরাম করে বসে টিভিতে কোনো ভক্তি চ্যানেল দেখছিলেন। মাঝি, আপনি একটু বান্টির কাছে বসবেন কি? ওর শরীরটা ঠিক নেই। আমি ততক্ষণে অফিসের জরুরি কাজটা একটু সেরে নিই। শিখা এক আশা নিয়ে বলল। সুরেশাজি নিজের মাথা টিপে ধরে বললেন, আরে বৌমা, আমার তো নিজেরই সকাল থেকে খুব মাথা ধরে আছে। আমার জন্য একটু কড়া আদা দেয়া চা বানিয়ে দাও তো। আর তারপর পিছন থেকে আরও একটি খোঁচা দিলেন, কতবার বলেছি এই অফিসের কাজ বাড়িতে আনবে না, কিন্তু আমার কথা শোনে কে? সন্তানের চেয়েও কি কিছু বড় হয় এই দুনিয়ায়? শিখা চুপচাপ একজন পরাজিত সৈনিকের মতো নিজের ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। রাতের খাবার বানানো থেকে শুরু করে সবাইকে পরিবেশন করা এবং তারপর রাত 11টা পর্যন্ত রান্নাঘর পরিষ্কার করা পর্যন্ত সবকিছু তারই দায়িত্বে ছিল। অবশেষে যখন সে নিজের ঘরে বিছানায় ধপাস করে পড়ল, তখন ক্লান্তির চোটে সে বুঝতেই পারল না যে কখন তার চোখ লেগে গেছে। মাঝি, কাজের মাসি আসেনি নাকি আজও? আরে হ্যাঁ, আমি তো তোকে বলতেই ভুলে গিয়েছিলাম, সে তো আজ ছুটিতে আছে। ভালোই হলো যে তুই আজ ছুটি নিলি। সব বাসনা একটু ধুয়ে দিও, কতক্ষণ আর এইভাবে নোংরা হয়ে পড়ে থাকবে। শিখার ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে যাবার মুখে ছিল। একদিকে অসুস্থ ছেলে, অন্যদিকে অফিসের চরম চাপ এবং তার উপর ঘরের কাজের এই হন্তহীন বোঝা। সে বাসন মাজার কাজে লেগে পড়ল। ঠিক তখনই বসের ফোন এলো। শিখা, তুমি এখনও রিপোর্ট পাঠাওনি, ক্লায়েন্ট অপেক্ষা করছে। আমি এখনই পাঠাচ্ছি স্যার, সে তাড়াহুড়ো করে বলল এবং রান্নাঘরের কাজ অসম্পূর্ণ রেখেই নিজের ল্যাপটপের দিকে ছুটল। সেই দিন দৌড়ঝাঁপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তার অবস্থা একটা মেশিনের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। যখন সুরেশাজি তার সৎসঙ্গ থেকে ফিরলেন, তখন তিনি দেখলেন যে শিখা হলে সোফায় মাথায় হেলান দিয়ে বসে আছে আর তার চোখ থেকে চুপচাপ জল গড়িয়ে পড়ছে। কিন্তু তার পাথরের হৃদয়ে কোনো প্রভাব পড়ল না। তিনি তাকে এড়িয়ে গিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। ঠিক তখনই হালকা শব্দ হলো। শিখা তাড়াতাড়ি নিজের আঁচল দিয়ে চোখের জল মুছে নিল। দেখল শ্যামলালজি হাট থেকে ফিরে এসেছেন। শিখার ভেজা চোখ, তার ম্লান মুখ ও তার অসহায়তা দেখে তার বাবা সদৃশ হৃদয় গলে গেল। তিনি ধীরে ধীরে তার পাশে বসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন, আর না বেটা, কেঁদো না। আমি তোমাকে সবসময় নিজের মেয়ে মনে করেছি, আর আমি নিজের মেয়েকে এইভাবে ভেঙে পড়তে আর কষ্ট পেতে দেখতে পারি না। শিখা কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ক্লান্ত হয়ে গেছি পাপাজি। আমি রোজ চেষ্টা করি যে সব কিছু সামলে নেব, কিন্তু আমি হেরে যাচ্ছি। আমি সব দেখি বেটা, সব বুঝি, শ্যামলালজি একটা গভীর শ্বাস নিয়ে বললেন। কিন্তু পরিস্থিতি থেকে লড়াই করার দুটো উপায় আছে। হয় আমরা তার সামনে হাঁটু গেড়ে বসি আর নিজেদের হার মেনে নিই, অথবা এমন কোনো সমাধান খুঁজি যাতে সামনের জন নিজেই আমাদের সামনে হাঁটু গেড়ে বসে। পরিবর্তনের শুরুটা সবসময় আমাদের নিজেদের থেকেই করতে হয় শিখা। যদি তুমি এই ঘরে এই পরিস্থিতিতে পরিবর্তন চাও, তাহলে এখন তোমাকে একটা বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নিজের জন্য, নিজের সম্মানের জন্য এবং নিজের আত্মসম্মানের জন্য। শিখা মাথা নাড়ল। সেই দিন তার শ্বশুরের কথা তাকে এক নতুন অচেনা সাহস ও শক্তি দিল। পরের দিন সন্ধ্যায় যখন শিখা অফিস থেকে বাড়ি ফিরল, তখন তার চেহারায় কোনো তাড়াহুড়ো বা ক্লান্তি ছিল না। তার চালে এক অদ্ভুত স্থিরতা ও শান্তি ছিল, এবং তার চোখে ক্লান্তির বদলে কিছু বদলানোর, কিছু করে দেখানোর সংকল্প ছিল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই সুরেশাজির সেই একই তিক্ত আওয়াজ এলো, আজ আবার দেরি, এখন কি অজুহাত? শিখা মাঝির দিকে তাকালো, তারপর আরাম করে সোফায় বসতে বসতে বলল, বাস মাঝি, আজ শেষবারের মতো দেরি হলো। কাল থেকে আপনার আর কোনো অভিযোগ থাকবে না। কাল থেকে সব কাজ সময় মতো হবে। আরে, এমন কি অলৌকিক ঘটনা ঘটবে কাল থেকে? সুরেশাজি চমকে বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করলেন। শিখা একটি গভীর শ্বাস নিল এবং একটি শান্ত কিন্তু দৃঢ়স্বরে ঘোষণা করল, আমি আজ আমার চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছি। কাল থেকে আমি 24 ঘন্টাই বাড়িতে থাকব। এখন আপনার কোনো অভিযোগ থাকবে না মাঝি। ঘরে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা ছেয়ে গেল। সুরেশাজির মুখে একটি দুষ্ট বিজয়ের হাসি ফুটে উঠল,
কিন্তু অমিত হতবাক হয়ে গেল। কি, তুমি চাকরি ছেড়ে দিলে? আমাকে না জিজ্ঞেস করেই? একবার কথা তো বলতে। জিজ্ঞেস করলে তো তুমি কখনো হ্যাঁ বলতে না। কিন্তু এখন আমার সাহস, আমার ধৈর্য সব জবাব দিয়ে দিচ্ছিল অমিত। শিখা একটি ঠান্ডা গলায় বলল। সুরেশ হাজির তো যেন মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। তার আনন্দের সীমা রইল না। বৌমা, তুই নিজের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, এটাই তো আমি চাইতাম। এখন বাড়িতে থাকো আর নিজের ঘর পরিবার সামলাও। দিন কাটতে লাগল। শিখার চাকরি ছাড়ার 15 দিন কেটে গেছে। একদিন বাড়িতে অমিতের পিসির মেয়ের বিয়ের নিমন্ত্রণ এলো। সুরেশ হাজি অমিতের কাছে প্রস্তুতি আর লেনদেনের জন্য 10,000 টাকা চাইলেন। মা, এখন নেই আমার কাছে, অমিত অনিচ্ছুক স্বরে বলল। 2 দিন পর সুরেশ হাজির চশমা ভেঙে গেল। তার বিপির ওষুধও শেষ হয়ে গিয়েছিল। তিনি আবার অমিতের কাছে টাকা চাইলেন। এবার অমিত ভয়ানকভাবে বিরক্ত ও খিটখিটে হয়ে উঠল। মা, আমি বললাম না আমার কাছে সত্যি এখন টাকা নেই। কেন বেটা, তোর মাইনে তো কিছুদিন আগেই এসেছিল। সুরেশ হাজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। এবার অমিত নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং বিরক্তির সঙ্গে প্রায় চিৎকার করে উঠল। হ্যাঁ, মাইনে এসেছিল, কিন্তু তার মধ্যে 35,000 টাকা বাড়ির ইএমআইতে চলে গেল। 10,000 বান্টির স্কুলের ফিসে দিয়েছি, আর বাকি টাকা আমার ঘরের রেশন, ইলেকট্রিক বিল, জলের বিল আর অন্য খরচগুলোতে শেষ হয়ে গেছে। এখনও 9 মাস বাকি। আমি কি করব? কোথা থেকে আনবো টাকা? কিভাবে সামলাবো সব কিছু? শ্যামলালজি, যিনি চুপচাপ এইসব দেখছিলেন, তিনি অবশেষে নিজের নীরবতা ভাঙলেন। কিন্তু বেটা, আমার যতটা মনে পড়ে, এর আগে তো আমাদের ঘরে কখনো টাকার এমন সমস্যা হয়নি। অমিত বাবার দিকে তাকালো এবং রাগ আর হতাশায় বলল, কিভাবে হতো সমস্যা পাপা? শিখার চাকরি থেকে প্রতি মাসে 40,000 টাকা ঘরে আসতো। তা দিয়েই বাড়ির ইএমআই আর বান্টির স্কুলের ফিস আরামসে মিটে যেত। বাকি ঘরের খরচ আমার মাইনে থেকে হয়ে যেত। আর তো আর পরের মাসেই তার প্রমোশন হওয়ার কথা ছিল, যাতে তার মাইনে প্রায় 1.5 গুণ বেড়ে যেত। তারপর সে হঠাৎ শিখার দিকে ঘুরল এবং নিজের সমস্ত হতাশা তার ওপর ঢেলে দিয়ে চিৎকার করে উঠল, এ তো মহারানীর মতো চাকরি ছেড়ে এমনভাবে বসে গেল যেন ঘরের খরচ আমাদের প্রয়োজনগুলোর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। কখনো এক মুহূর্তের জন্য ভেবেছ তুমি শিখা যে এত আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বাজারে এই সংসার কিভাবে চলবে? আমি একা সবকিছু কিভাবে সামলাবো? শিখা কিছু বলার আগেই শ্যামলালজির গম্ভীর ও প্রভাবশালী আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হলো, বেটা, এই প্রশ্ন নিজের স্ত্রীকে নয়, নিজের মাকে জিজ্ঞেস করো। সুরেশ হাজি চমকে উঠে নিজের বচাও করতে করতে বললেন, আপনার কি মানে? আমি তো বৌমাকে চাকরি ছাড়তে বলিনি, সে নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, সিদ্ধান্ত বৌমার ছিল, কিন্তু সেই সিদ্ধান্তের ভিত্তিকে তৈরি করেছিল সুরেশা। তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য কে করেছিল? তুমি সব সময় ভাবতে যে শুধু তোমার ছেলেই অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরে, কিন্তু তুমি কি কখনো এক মুহূর্তের জন্যও ভেবেছ যে তোমার বৌমাও তো সারাদিন একইভাবে কাজ করে, ক্লান্ত হয়ে ভেঙে পড়ে, বাড়ি ফেরে? তার অফিস কি কোনো ফুলের বাগান যেখানে সে দোলনায় বসে ঠান্ডা হাওয়া খায়? না সুরেশা, না, সেও একইভাবে কাজ করে যেমন অমিত করে। কম্পিউটারের স্ক্রিনে সেও ঘন্টার পর ঘন্টা চোখ লাগিয়ে থাকে। বসের বকুনি সেও শোনে, মিটিংয়ে তারও দম আটকে যায়, আর ডেডলাইনের বোঝা তার কাঁধেও ততটাই থাকে। কিন্তু তুমি তো কখনো এটা ভাবোইনি যে তোমার বৌমাও ক্লান্ত হয়। সেও রক্ত মাংসের তৈরি, কোনো লোহার মেশিন নয় যে সকাল থেকে রাত পর্যন্ত না থেমে না ক্লান্ত হয়ে চলতে থাকবে। ঘরে একটি গভীর ভেদ করা নীরবতা ছেগিয়েছিল। শ্যামলালজির কথাগুলো তীরের মতো সুরেশাজির হৃদয় আর আত্মাকে বিদ্ধ করছিল। তার দৃষ্টি লজ্জা আর অনুতাপের ভারে মাটিতে গেঁথে গেল। তার নিজের ভুল, নিজের নিষ্ঠুরতার অনুভূতি হল। তার চোখ থেকে অনুতাপের গরম অশ্রু বইতে লাগল। ঠিক তখনই অমিত বলে উঠল, তার আওয়াজে আত্মগ্লানি আর লজ্জার স্পষ্ট ছাপ ছিল, বাবা ঠিক বলছেন, ভুল তো আমারও, বরং আমার দোষী বেশি। যদি আমার স্ত্রী আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসার চালানোর জন্য, আমাদের একটা ভালো জীবন দেওয়ার জন্য বাইরে গিয়ে টাকা রোজগার করতে পারে, তাহলে আমি কি বাড়ি এসে নিজের জন্য এক কাপ চা বানাতে পারতাম না? আমি কি ঘরের ছোটখাটো কাজগুলোতে তাকে সাহায্য করতে পারতাম না? আমিও আমার মায়ের ভুল কথাগুলোয় চুপ ছিলাম। এই সবের সবচেয়ে বড় দায়িত্ব আমি। অমিতের এই স্বীকারোক্তি শুনে শিখার চোখও জলে ভরে এলো। বছরের পর বছর পর আজ সে তার স্বামীর কাছ থেকে সেই সম্মান আর সমর্থন পেল যার সে হকদার ছিল। সুরেশাজি আর সহ্য করতে পারলেন না। তিনি উঠলেন, শিখার কাছে গেলেন এবং তার হাত ধরে কাঁপতে কাঁপতে বললেন, শিখা বেটি, যদি পারিস তো আমাকে ক্ষমা করে দে। আমি
আমি আমার বোন সুলোচনার বিষাক্ত কথায় ভেসে গিয়েছিলাম। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আরে না মাজি, শিখা তাড়াতাড়ি তার হাত ধরে নিল। আপনি তো আমার মা, আর মা কখনো নিজের সন্তানের কাছে ক্ষমা চায় না। সুরেশাজি তাকে জোরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। বৌমা, এখন তুমি যা করবে আমি সবসময় এক পাথরের মতো তোমার পাশে দাঁড়িয়ে থাকব। এইসব দেখে শ্যামলালজি মুচকি হাসলেন। তিনি বললেন, যাই হোক, যদি টাকার বেশি দরকার হয় তো আমার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আমার বিমার টাকা কিছুদিন আগেই এসেছিল। সুরেশা, তুমি অমিতের সঙ্গে যাও, টাকাও তুলে এনো, আর যা যা দরকারের জিনিস তাও নিয়ে এসো। যখন অমিত আর সুরেশা চলে গেলেন, তখন শ্যামলালজি শিখার দিকে তাকিয়ে ধীরে ধীরে একটি দুষ্টু হাসির সঙ্গে বললেন, দেখেছ, আমার বুদ্ধিটা কাজ করেছে তো? এটাই একমাত্র উপায় ছিল এই মা ছেলের বুদ্ধিকে ঠিক জায়গায় আনার। শিখা হেসে উঠল। সে নিজের শ্বশুরের পা ছুল এবং বলল, পাপাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে খুব সাহস জুগিয়েছেন। তারপর হালকা হেসে সে রহস্য ফাঁস করল, আসলে বাবা, আমি চাকরি থেকে ইস্তফা দিইনি। আমি তো শুধু অফিস থেকে আমার বাকি থাকা 20 দিনের ছুটি নিয়েছিলাম, যা প্রত্যেক কোম্পানি নিজের কর্মচারীদের বছরে দেয়। শ্যামলালজির মুখে অবাক হওয়া, আশ্চর্য আর খুশির মিশ্র ভাব এলো। মানে, তুমি চাকরি কখনো ছাড়োইনি? আরে বাহ, আমার বাঘিনী মেয়ে, তুমি তো কি দারুণ বুদ্ধি লাগিয়েছ। বাবা আর মেয়ে দুজনেই জোরে হেসে উঠলেন। কিছুদিনের মধ্যেই শিখা আবার অফিস যেতে শুরু করল। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সুরেশাজি এখন শিখার সঙ্গে একজন মায়ের মতো রান্নাঘরে হাত লাগাতেন, এবং অমিত এখন ঘরের ছোটখাটো কাজগুলোতে খুশি মনে সাহায্য করত। আজ এই মনোরম পরিবর্তনে 6 মাস কেটে গেছে। শিখা অফিসে বসেছিল যখন তার শাশুড়ির ফোন এলো, বৌমা, আজ একটু তাড়াতাড়ি চলে এসো, সুলোচনা আসছে। আর শিখার দুনিয়া আরেকবার ঘুরে গেল। সেই একই ভয়, সেই একই অস্থিরতা। যে সংসারকে এত কষ্টে আবার জুড়েছিল, সেই তুফান যেন আবার তাকে না ভেঙে দেয়। সে এক অজানা ভয় নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। কিছুক্ষণের মধ্যেই দরজায় বেল বাজল। কাঁপতে কাঁপতে হাতে শিখা দরজা খুলল, কিন্তু সামনে যে দৃশ্য ছিল তা দেখে তার চোখ আশ্চর্যে বড় হয়ে গেল। এ তো সেই সুলোচনা মাসি নয় যাকে সে চিনত। এই তো অন্য কোনো মহিলা, ক্লান্ত, পরাজিত, নিভে যাওয়া এবং একদম চুপ। চেহারায় না সেই দম্ভ ছিল, না চলনে সেই বেপরোয়া ভাব। তিনি একজন পরাজিত যোদ্ধার মতো চুপচাপ এসে সোফায় বসে গেলেন। কেমন আছিস সুলোচনা? সুরেশাজি জিজ্ঞাসা করলেন। এ কথা শোনা মাত্রই সুলোচনার চোখে জল ভরে এলো। কেমন থাকবো সুরেশা? তার গলা কাঁপছিল, এবং তারপর তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? সুলোচনা ঘাবড়ে গিয়ে বললেন, কেমন বাড়ি সুরেশা? সেই বাড়ি তো আর আমার রইল না। আমার ঘর, আমার সংসার তো ধ্বংস হয়ে গেল। শিখা তাড়াতাড়ি তাকে জল খাওয়ালেন। যখন তার মনটা কিছুটা হালকা হলো, তখন তিনি একটি হৃদয় বিদারক কথা বললেন। আমার 2 ছেলে আর তাদের বউরা সম্পত্তির জন্য ঘরে ভাগ বাটোয়ারা করে নিল। সেই ভাই যারা কখনো একে অপরের জন্য প্রাণ দিত, তারা নিজেদের স্ত্রীদের প্ররোচনায় এসে একে অপরের রক্তের পিপাসু হয়ে গেল। দুজনেই নিজেদের অংশ নিল, আর আমাকে একা অসহায় ছেড়ে চলে গেল। তাদের মায়ের সম্পত্তি চাইছিল, মা নয়। আমি ভেঙে পড়লাম এবং মনের শান্তির জন্য তীর্থযাত্রায় চলে গেলাম। কিন্তু যখন আমি ফিরলাম, তখন জানতে পারলাম যে সেই দুজন নির্লজ্জ মিলে আমার সেই ঘরটাও বিক্রি করে দিয়েছে, যেখানে তোর জামাইবাবুর স্মৃতি থাকত। সব কিছু শেষ হয়ে গেল সুরেশা। তিনি নিজের বোনকে গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি আর কোথাওকার রইলাম না সুরেশা, আমি রাস্তায় চলে এসেছি। সুরেশাজির চোখও ছলছল করে উঠল। কেন চিন্তা করছিস? আমি তো আছি, তুই আমার সঙ্গে এখানেই থাক, এই ঘর তোরও তো। কিন্তু সুলোচনা মাথা নাড়লেন। না সুরেশা, আমি কারোর বোঝা হতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি। সবাই তাকে অনেক আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি মানলেন না। কিছুক্ষণ পর তিনি একটি ভারী, বিষণ্ণ মন নিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর ঘরে একটি গভীর, বেদনা ভরা নীরবতা ছেয়ে গেল। শ্যামলালজি একটি গভীর শ্বাস নিলেন এবং নিজের মনেই বিড়বিড় করলেন, হয়তো একেই কর্মফলের হিসাব বলে। যে কখনো অন্যদের ঘরে আগুন লাগানোর কাজ করত, আজ তার নিজের ঘরেই আগুন লেগে গেল। মানুষ মানুক বা না মানুক, কাজের ফল তো এই জন্মেই ভোগ করতে হয়। আমাদের ভালো আর খারাপ কাজই আমাদের সামনে আসে। যদি প্রত্যেক মানুষ এই ছোট কথাটি বুঝে নেয়, তাহলে হয়তো এই পৃথিবীটাই স্বর্গ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সুলোচনার সঙ্গে যা হলো তা কি ঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, এবং এটাও জানান যে আপনারা আমাদের গল্প কোন শহর থেকে শুনছেন।
যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসি, তাহলে আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন